আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাইফ আছি আপনাদের সাথে। ভূত রহস্যের প্রথম এপিসোড হিসেবে আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি অলরেডি। আমি এবং আমার 3 সহপাঠী মিলে আমাদের এই টিমটিকে গঠন করেছি, যেখানে আমরা এই প্ল্যাটফর্মে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা প্রচার করার চেষ্টা করব। যেহেতু আজকে প্রথম এপিসোড, তাই আজকে আপনাদের পাঠানো কোনো ঘটনা আমাদের কাছে নেই। আপনারা যদি আমাদের কোনো ঘটনা পাঠাতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা, তাহলে আমাদের ইমেইলের মাধ্যমে আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে BHOOTROHOSSHO@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠিয়ে দিলে সেগুলো আমরা সংগ্রহ করে ইনশাল্লাহ প্রচার করার চেষ্টা করব। তো যেহেতু আজকে আপনাদের পাঠানো কোনো ঘটনা নেই, তাই আমাদেরই এরিয়ার আশেপাশে মুরব্বীদের কাছ থেকে আমরা কিছু ঘটনা সংগ্রহ করেছি। আজকে সেই ঘটনাসমূহের মধ্যে একটি ঘটনা প্রচার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন, বলতে গেলে সবাই নতুন, কারণ আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছেই 2 দিন আগে। সো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি আমরা সংগ্রহ করেছি সিরাজগঞ্জের দত্তবাড়ি এলাকার পিছনের সাইডের একটি ছোট্ট অজপাড়া গ্রাম থেকে। সেই গ্রামে একজন মুরব্বী চাচা রয়েছেন, যার নাম রফিক মিয়া। তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা। তো আমি ঘটনাটি ঠিক রফিক মিয়া আমাদের যেভাবে বলেছেন সেভাবেই তার ভাষায় বলছি। আসসালামু আলাইকুম, আমি রফিক মিয়া। আমার জীবনে বলতে আমার জীবনের কোনো ঘটনা নেই, তবে আমার ছোট ভাই, তার জীবনে একটি ঘটনা রয়েছে যেটি এখনও চলমান। তো সেই ঘটনাটি আমি বলতে চাই। তো ঘটনাটি ঘটেছে যুদ্ধের পরপর, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরপর, অর্থাৎ 1972 থেকে 73 সালের ভিতরে কোনো এক আষাঢ় মাসের ঘটনা। তো আমার পরিবারে 4 জন মানুষ রয়েছে, আমি, আমার ছোট ভাই, আমার বাবা এবং আমার মা। আমার বাবা কৃষিকাজ করতেন, সারাদিন তিনি জমি চাষ করতেন এবং সন্ধ্যাবেলায় বাসায় আসতেন। আবার রাত্রে একবার তিনি জমি যে চেক করে আসতেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা ফসল চুরি যাচ্ছে কিনা, এই ধরনের সমস্যা একবার চেক করে আসতেন। তো আমি আর আমার ছোট ভাই দুজনেই আমার বাবার কাজে সাহায্য করতাম। আমার নাম রফিক মিয়া এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল রাকিব। তো রাকিব আমার থেকে বয়সে প্রায় 8 বছরের ছোট। তো 1973 সালের দিকে, তখন আমার বয়স হয়তো 23 হবে এবং রাকিবের বয়স হবে প্রায় 15-14 এরকম চলতেছে। তো এই সময়ের ঘটনা, একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমার বাবা সন্ধ্যার আগেই তার জমি চাষ করা শেষ করে চলে আসেন বাসায়। তো রাত্রে যখন 9:30 বাজে, তো তখন রাত্রে বাবার নিয়ম, বাবা একবার যে জমি চাষের যে জায়গাটা, সেখানে জমিটা একবার দেখে আসে যে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা ফসল চুরি হচ্ছে কিনা। অনেক সময় গ্রামে ফসল চুরি হয়। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম, তো আমার বাবা চিন্তা করেছে আমার বাবা আমার পাশে থাকুক এবং আমার ছোট ভাইকে জমিটা একবার চেক করে আসতে দেখ। আর আমরা তো গ্রামের ছেলে ছিলাম, সো এগুলো আমাদের কাছে তখন ওইরকম একটা ব্যাপার ছিল না। তারপরেও ওই সময়কার সময়ে রাত 9:30 মানে অনেক রাত। তো আমার বাবা মন থেকে না চাইলেও আমার অসুস্থতার কারণে তিনি আমার পাশে থাকতে চেয়েছিলেন, যার কারণে তিনি আমার ছোট ভাই রাকিবকে বলেছিলেন যে তুই একবার যে জমিটা দেখে আয়। তো রাকিব বাবার কথা মতো সাথে কিছু খাবার দাবার নিয়ে ওই খাবার দাবার খেতে খেতে যাচ্ছিল জমি চেক করতে। তো আমি আমাদের বাসার থেকে জমির পর্যন্ত যাওয়ার একটা বিবরণ দেই। আমাদের বাসার সামনে একটি ছোট্ট খাল পড়ে, খালপার যাকে বলি আমরা, মানে ছোট্ট একটা বিল, এবং তারপরেই রয়েছে একটি বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের পরে আমাদের জমি সহ আরও গ্রামবাসীর জমি জমা আছে।
তো তখনকার সময় তো ঘন বসতি অত একটা ছিল না, তাও যতদূর ছিল সবার জমি ছিল ওই এক জায়গায়। তো কথা মতো আগে আমার ছোট ভাই খালপাড়টা পার হয়। এখানে একটি কথা, খালপাড়ের পরে হচ্ছে বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের পরে হচ্ছে জমি। তো খালপাড় আর বাঁশঝাড়ের মাঝখানে একটি জায়গায় তাল গাছ আছে দুপাশে, রাস্তার দুপাশে। এক পাশে দুটি তাল গাছ, মানে সেটা জোরালো তাল গাছ নামে পরিচিত, আর আরেকটা পাশে একটি তাল গাছ। তো আমার ছোট ভাই রাকিব যখন খালটা পার হয়ে বাঁশঝাড়ে যাওয়ার আগে ওই মধ্যবর্তী যে তাল গাছের এরিয়াটাতে সে পাড়া দিয়েছে, তখন সে খেয়াল করলো হাতে রাস্তার ডান পাশে জোড়া তাল গাছ থেকে মনে হচ্ছে তাল গাছের ওপরে বসে কেউ তাকে ডাকছে, এই রাকিব এদিকে আয়, তোর সাথে কথা আছে, এই রাকিব এদিকে আয়, তোর সাথে কথা আছে। তো যেহেতু গ্রামের ছেলে ছিল, তো এরকম অনেক ব্যাপার সে কিছু জানতো কিংবা দেখেছে, তো সেগুলোকে পাত্তা না দিয়ে তার হাতে যে খাবারগুলো ছিল সেগুলো সে খেতে খেতে যাচ্ছিল। তো এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, সেদিন সন্ধ্যাবেলায় আমরা একটু জিলাপি এনেছিলাম এক হোটেল থেকে। তো রাকিবও সেই জিলাপি খেতে খেতেই যাচ্ছিল। তো তাকে এরকম করে কয়েকবার তাল গাছের উপর থেকে কে যেন ডাকলো, সে ওদিকে তাকায়ও নি, তার মতো সে হাঁটা দিচ্ছে। তো এই করতে করতে তাল গাছের এরিয়া পেরিয়ে সে বাঁশঝাড়ে ঢুকে গেছে। এমন সময় সে খেয়াল করলো সামনে থেকে দুটি বাঁশঝাড় একদম হেলে পড়ে রাস্তার সাথে মিশে গেছে। মনে হলো কেউ ইচ্ছে করে এটা ফেলে দিল, এবং হঠাৎ করে তার সামনে সে একটি অবয়ব দেখতে পায়। অবয়বটি দেখতে কেমন আমি আপনাদের বলি। একটা মানুষ যখন খাওয়া দাওয়া একবারে ছেড়ে দেয়, তার শরীরের যেমন চামড়া হাড্ডির সাথে লেগে গেলে যেমন একটা মুমূর্ষ অবস্থা, তো অবয়বটাকেও ঠিক ওই রকমই দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে সেটা পুরুষ অবয়ব, এবং মাথার চুল খুব একটা লম্বা নয়, স্বাভাবিক সব কিছুই, বাট অস্বাভাবিক শুধু একটা জিনিসই যে সে একদম অনেক রোগা। তো আমার ছোট ভাই এটা দেখে সে মনে মনে এবার ভয় পাওয়া শুরু করে। সে কোনো কথা না বলে স্টিল দাঁড়িয়ে যায়, এবং তার কাছে মনে হতে থাকে যে সে চাইলেও পিছনের দিকে তাকাতে পারছে না কিংবা তার হাত পা নাড়াতে পারছে না, মানে একবারে সে বরফের মতো সেখানে জমে গেছে। তো এই ঘটনার পর সে সেখানে বাকরুদ্ধ হয়ে যায় এবং দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এভাবে কতক্ষণ সে দাঁড়িয়ে থেকেছে তার মনে নেই। হঠাৎ করে তখন সেই অবয়বটা কথা বলে ওঠে যে, তোর কাছে যে খাবারগুলো আছে, মিষ্টির খাবার, জিলাপি, সেগুলো আমাকে দিয়ে দে। তো রাকিব কথাগুলো শুনলেও সে উত্তরে কিছু বলতে পারছে না। তো এভাবে তার ভয় আস্তে আস্তে বাড়ছেই। এক সময় হঠাৎ রাকিব অসুস্থ হয়ে সেখানে মানে অজ্ঞান হয়ে যায়। তো তারপরে রাকিবের কিছু মনে নেই। তো এদিকে রাত প্রায় 9:30 থেকে 11:30 অবধি বেজে গেছে, তাও রাকিব বাসায় আসছে না দেখে এবার বাবা খুব চিন্তিত হয়ে যায়, এবং পরবর্তীতে বাবা চিন্তা করে যে সে হাতে একটি লণ্ঠন নিয়ে সেখানে এগিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, সে লণ্ঠন নিয়ে সেই পথ ধরে এগিয়ে যেতে থাকে। যেহেতু একটাই পথ ছিল যাওয়া আসার, তো জানে যে যেতে আসতে তো দেখা হবেই। তো বাবা এগিয়ে যেতে যত থাকে, বাবা খেয়াল করে তাল গাছের নিচে রাকিব পড়ে আছে। তো এখানে একটা কথা কি, রাকিব কিন্তু যখন অজ্ঞান হয়েছিল তখন সে অজ্ঞান হয়েছিল বাঁশঝাড়ের কাছাকাছি, কিন্তু বাবা তাকে জোড়া তাল গাছের নিচে, মানে প্রথমে রাকিব যেখান থেকে ঘটনা শুরু হয়েছিল, যেখান থেকে তাকে প্রথম ডাক দেওয়া হয়েছিল, সেই জোড়া তাল গাছের নিচে রাকিবকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। তো রাকিবকে বাবা ধরাধরি করে নিয়ে আসে বাসায়। বাবা কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে যেহেতু রাকিব জিলাপি খেতে খেতে যাচ্ছিল, তো নিশ্চয়ই তার সাথে কিছু একটা হয়েছে, নইলে তাল গাছের নিচে তাকে কেন পাওয়া গেল, তাও আবার সেই জোরালো তাল গাছ, যেই জোরালো তাল গাছের অনেক ঘটনাই গ্রামে অব্যাহত রয়েছে। তো বাবা তাকে ওইখানে প্রথমে ধুয়ে দেওয়া হয়। তো তারপর রাকিবের জ্ঞান আসে ফজরের আজানের প্রায় 1 ঘন্টা পর, ভোরের দিকে। তো এরপর রাকিব একবার উঠে শুধু 1 গ্লাস পানি খেয়ে বলেছে, আমার ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম নেব। তো আবার সে ঘুমিয়ে পড়ে, এবং সকাল 10:30টার দিকে তার ঘুম ভাঙে।
তো সকালে ওঠার পরে সবাই তাকে জিজ্ঞাসা করে যে কালকে রাতে কী হয়েছিল। তখন সে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে যে এরকম এরকম আমার সাথে হয়েছে, তারপরে আমার আর কিছু মনে নেই। তো বাবা বিষয়টা বুঝতে পেরে স্থানীয় এক মসজিদের ইমামের সাথে যোগাযোগ করেন। জোহরের আজানের পর অর্থাৎ নামাজের পর ইমাম সাহেব আসেন এবং এসে রাকিবকে দেখে যান। তিনি রাকিবকে দেখে বলেন যে ওর তো মনে হয় একটু বাতাস লাগছে, হয়তো হাতে জিলাপি খেতে খেতে যাচ্ছিল, আপনারা যেটা বললেন তা থেকে বুঝতে পারলাম যে হয়তো ওইটার জন্য কোনো সমস্যা হয়েছে, ও কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। তো এরপর হুজুর তার মতো একটু ঝাড়ফুঁক করে দেন, পরা পানি দেন, এরপর চলে যান হুজুর। তো এরপরে প্রায় 1 সপ্তাহ আর কিছু হয়নি। তো পরা পানি খাওয়া শেষ হয়েছে রাকিবের প্রায় 4-5 দিন, মানে 1 সপ্তাহের কাছাকাছি। তো এরপর হঠাৎ করে সমস্যা একদিন রাতে হয়েছে যে রাকিব সন্ধ্যার পর কেমন উদ্ভট আচরণ করা শুরু করে। সবার সাথে উল্টাপাল্টা কথা বলছে, গালিগালাজ করছে, মা বাবাকে মারতে পর্যন্ত যাচ্ছে এবং ঘরের সকল জিনিসপত্র যে আছে সব কিছু মনে হচ্ছে সে ভেঙে ফেলবে, তার আচরণ হচ্ছে এরকম হয়ে গেছে। তো বাবা বিষয়টা দেখে আবারও কিছুটা আন্দাজ করে যে আবার হয়তো কোনো সমস্যা হয়েছে, নইলে সুস্থ স্বাভাবিক ছেলে তো হঠাৎ এরকম করার কথা না। তো বাবা পুনরায় সেই মসজিদের ইমামকে ডাক দেন। তো ইমাম সাহেব তাকে জানায় যে আমি আজকে রাত্রে আসতে পারবো না, আমার একটু কাজ আছে, কালকে আবার জোহরের নামাজের পর আমি ওকে দেখতে আসব। তো সেই কথা মতোই কাজ হয়। পরের দিন জোহরের নামাজের পর হুজুর আসেন। এবার হুজুর রাকিবকে দেখেই বলেন যে ওর সাথে কিছু একটা আছে এবং সেটা খুব একটা বেশি ভালো নয়। আর রাকিব এই 1 সপ্তাহের মাথায় মনে হচ্ছে কেমন জানি একটু অসুস্থ হয়ে পড়েছে, তার চলাফেরা কেমন মানে অসুস্থ রোগা মানুষ যেমন হাঁটাচলা করলে বোঝা যায় যে হ্যাঁ সে অসুস্থ, তো রাকিবের হাঁটাচলা দেখেও এরকমই বোঝা যাচ্ছিল। যদিও বা তার আচরণ ছিল অন্যরকম, বাট তার হাঁটাচলার স্টাইল দেখে মনে হচ্ছিল যে সে অসুস্থতায় ভুগছে। তো রাকিবকে দেখেই যখন হুজুর এই কথা বলে তখন হুজুর বলে যে আমাকে কিছু জিনিস এনে দিতে হবে, যেমন সরিষার তেল আর একটু মরিচ, শুকনা মরিচের গুঁড়া, এগুলো ভেজে এনে আমাকে দিতে হবে। তো তার কথা মতো এগুলো আমার মা তৎক্ষণাৎ রেডি করে দেয় এবং হুজুর তার আসন বসিয়ে রাকিবকে সামনে বসায় এবং মনে রুকিয়া করা শুরু করে। তো এরপর আনুমানিক 10 মিনিট পরে মনে হচ্ছে রাকিবের শরীরে একটি হালকা বাতাস লাগলো এবং সে মানে হঠাৎ একটা মানুষ ঘুম থেকে উঠলে যেমন একটু হকচকিয়ে যায়, তো রাকিব হঠাৎ মনে হলো হকচকিয়ে গেল এবং কথা বলা শুরু করলো একটি মোটা কণ্ঠে। এরকম মোটা কণ্ঠ আমি আজ পর্যন্ত কোনো সময় কখনো শুনিনি। রাকিব বলতে শুরু করে, তুই এখানে কেন এসেছিস? তুই জানিস না এই ছেলেটি কি করেছে? আর তুই কি মনে করছিস এই সমস্যার সমাধান তুই করে দিবি? তুই যদি এটা মনে করিস থাকিস তাহলে ভুল মনে করছিস, আর যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে এখনই চলে যা। আর যেগুলো পদ্ধতি তুই অবলম্বন করেছিস, এই মরিচ গুঁড়া আনতেছিস, তারপরে তেল আনতেছিস, এগুলো ভুলেও এখানে আনিস না, নইলে কিন্তু তোর সমস্যা হবে। তোর কি বাচ্চা কাচ্চার ভয় নাই? তোর বাসায় যে বাচ্চা কাচ্চা বউ রয়েছে। তো হুজুর এতক্ষণ এগুলো কথা শুনে তখন হুজুর উত্তর দেয়। হুজুর বলে ওঠে যে ওরে তুই কাকে ভয় দেখাচ্ছিস রে? তুই বোধহয় ভুলে গেছিস যে তুই যদি কোনো পেরেক হয়ে থাকিস তাহলে আমি হলাম হাতুড়ি, আমি আল্লাহর কথায় চলি, তোর কথায় চলি না রে। আর তুই কে, কোথা থেকে এসেছিস তা সত্যি করে বল, আমি তোর পরিচয় জানতে চাই। তো তখন হুজুরকে বলে ওই রাকিব মোটা কণ্ঠে বলে ওঠে যে তুই আমার পরিচয় জানতে চাস তাহলে শোন, এই যে তোদের এলাকায় এই জোড়াতাল গাছ নিয়ে এত ঘটনা শুনিস না, এই জোড়াতাল গাছে আমি বসবাস করি এবং আমার ভাই বসবাস করে। তাও আমরা 1-2 দিন ধরে এখানে বসবাস করছি না, আমরা এখানে বসবাস করছি প্রায় 250 বছর হয়ে গেছে। তোরা কয়দিন হয়েছে এখানে এসেছিস? তুই আমাকে বলিস আমার পরিচয় দে। তখন হুজুর বলে তোরা থাকিস ভালো, কিন্তু ওকে কেন ধরেছিস? ও তোর কি ক্ষতি করেছে? ও তো সাধারণ একটা ছেলে, এত ছোট্ট একটা ছেলে তোর কি ক্ষতি করতে পারে? তো তখন রাকিবের ভিতরে থাকা ওই মোটা কণ্ঠে বলে ওঠে যে ও
জিলাপি খেতে খেতে যাচ্ছিল, আমার ওকে দেখে ভালো লেগেছে, তো ওকে আমি ডাক দিয়েছিলাম যে ওর সাথে কথা বলে হয়তোবা কিছু জিলাপি নেব, কিন্তু ও আমার কথার সাড়া না দিয়ে মনে হলো আমার কথা ও শুনতেই পায়নি, এমনভাবে চলে যাচ্ছিল। ওকে আমি 3বার ডাক দেওয়া সত্ত্বেও ও তাকায়নি। এমন না যে আমি ওর পিছনে ছিলাম, আমি ওর সামনে থেকে ডাক দিয়েছি। যখন আমি ওর সামনে ছিলাম তখন থেকে আমি ওকে ডাক দেওয়া শুরু করেছি, ও তারপরেও আমার কথার কোনো গুরুক্ষেপ দেয়নি। এরপরে আমি বাঁশঝাড় পর্যন্ত এগিয়ে যাওয়ার পর আবার ওর সামনে দেখা দিয়েছি, তবে ও কোনো কথাই বলছিল না। ও যখন পেছনে দৌড় দেওয়ার চিন্তাভাবনা করেছিল তখন আমি ওর শক্তি কেড়ে নিই এবং ও নিস্তেজ হয়ে পড়ে যায়। শুধুমাত্র এই কারণে আমি ওকে কিছু করতে পারিনি। যদি ও ওই সময় অজ্ঞান না হয়ে যেত তাহলে ওই জিলাপি তো খেতামই, আর ওর একটা বড়সড় ক্ষতি করে ছাড়তাম। কিন্তু যেহেতু ওই সময় করতে পারিনি, তাই এখন আমি ওর পিছনে আবার লেগেছি, ওর একটা ক্ষতি করে তবেই আমি যাব। তো হুজুর বলে, তুই যেটা পরিকল্পনা করেছিস এটা এখনই মুছে দে, কারণ যেহেতু আমি এখানে এসে পড়েছি তাই ওগুলো আর তোর বলে কোনো লাভ নেই। যেহেতু আমি এসে পড়েছি এই সমস্যার সমাধান আমি করেই যাব, এটা যেভাবেই হোক। এখন তুই যদি ভালোই যাস তাহলে গেলি, আর যদি ভালো না যাস তাহলে আমার অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এই কথা বলার পরে রাকিবের ভেতরে থাকা ওই মোটা কণ্ঠটি বলে উঠলো, তুই কি পদক্ষেপ গ্রহণ করবি যা দেখে আমি ভয় পাবো? তো তখন হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দাঁড়া এবং দেখতে থাক। তখন রাকিবের মোট কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে আমি দেখছি। তো এরপরে আমার মা যে গরম তেল আর ওই শুকনো মরিচের গুঁড়া এনে দিয়েছিল, এগুলো হুজুর মিক্সড করে তাতে কিছু দোয়া ভরে সেই মিক্সড করা তেল আর মরিচের গুঁড়া কিছুটা হাতে মাখে এবং রাকিবের কোণষ্টে আঙ্গুলটি চেপে ধরে এবং কি যেন মনে পড়তে থাকে। তো এই বলার হয়তোবা 10 থেকে 20 সেকেন্ড হয়েছে, হঠাৎ করে রাকিব আত্মচিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, আমি বুঝতে পেরে গেছি আমার এখানে আসা ভুল হয়েছে, আমি চলে যাব, আমি এখনই চলে যাব, তবে আমার একটি শর্ত আছে। তো তখন হুজুর বলে ওঠে, তোকে তো আগেই বলেছি যে ভালো চলে যেতে হবে, এখন আবার শক্ত রাখছিস কেন? তো তখন ওই রাকিবের ভিতরে থাকা জিনটি বলে ওঠে, আমাদের একটা নিয়ম আছে, আমরা যখন কাউকে ধরি তখন এমনি তার কোনো ক্ষতি না করে আমরা চলে আসি না, যদি ক্ষতি নাও করি তাহলে বিনিময়ে আমাদের কিছু দিতে হয়। তখন হুজুর বলে, কি চাস তুই বিনিময়ে? তখন রাকিবের ভিতরে থাকা ওই মোটা কণ্ঠটি বলে ওঠে, ঠিক যেই জিলাপি আমি খেতে চেয়েছিলাম সেই একই জিলাপি একই জায়গা থেকে একদমে কিনে এনে 2 কেজি জিলাপি আমাকে সেই জোড়া তাল গাছের নিচে দিয়ে আসতে হবে, এবং একই সময় যেই সময় আমি জিলাপিটি চেয়েছিলাম, অর্থাৎ রাত 9:30 থেকে 10:30টার ভেতর। তো হুজুর তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে এই কথাও হুজুরকে এই কথাও বলেছিল জিনটি যে পরবর্তী আগামী শনিবারে আমাকে এই জিলাপিগুলো দিতে হবে। তো তার কথা মতো আগামী শনিবারে রাত আনুমানিক 9:30 বাজে তখন আমার বাবা 2 কেজি জিলাপি ওই একই হোটেল থেকে কিনে নিয়ে এসে সেই জোড়া তাল গাছের নিচে জমি আবারও সেদিন চেক করতে যাচ্ছিল, তো ওইভাবে দিয়ে তারপরে চলে আসে। তো তারপরে থেকে হুজুর কিছু নিয়মাবলী বলে দেয় যে রাকিবকে পানি পড়া খেতে হবে মাঝে মাঝে, এবং রাকিবের একটি তাবিজ দেয়, যে তাবিজটি এখনও রাকিবের কাছে আছে, এবং আলহামদুলিল্লাহ এখন আমার ভাই আমি সবাই সুস্থ আছি। আরও অনেক ঘটনা রয়েছে, তবে তোমাদের ধাপে ধাপে যদি তোমরা জানতে চাও তাহলে সেগুলো তোমাদের বলবো না কোনো এক সময়। তো এই ছিল আমাদের রফিক সাহেবের ঘটনা, তিনি তার ছোট ভাইয়ের জীবনের ঘটনা তুলে ধরেছেন। তো ঠিক একইভাবে আপনাদের কাছে যদি আপনাদের ব্যতীতও কোনো অন্য কারো ঘটনা ঘটে থাকে, হোক সেটা আপনার পরিচিত কিংবা অপরিচিত, যদি সত্য ঘটনা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই প্রচারযোগ্য, এবং আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আবারও বলে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে BHOOTROHOSSHO gmail.com। এই ঠিকানায় আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। আপনারা যদি আমাদের ঘটনা না পাঠান তাহলে আমরা এই ঘটনা প্রচারের যোগ্য হবে না, কারণ আপনারা ঘটনা না পাঠালে আমরা তো প্রত্যেকবার এই ঘটনা এইভাবে সংগ্রহ করতে পারবো না, অবশেষে আমাদের পথ চলা বন্ধ করে দিতে হবে। তো অনেক আশা নিয়ে আমরা আমাদের এই পথে অগ্রসর হয়েছি, আপনাদের ভালোবাসা কামনা করছি। আপনারা সবাই আমাদের ভালোবাসা দেবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক করে, এবং আপনাদের এই ঘটনাটা শুনে কেমন লাগলো এবং আমাদের যে ঘটনা বলার যে পদ্ধতি সেটা আপনাদের ঠিক লাগছে কি না আমাদের জানিয়ে দিবেন। তো
আজকের মতো এই একটি ঘটনায় প্রচার করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ আরও ঘটনা প্রচার করব যদি আপনাদের ভালোবাসা অবিরাম পেতে থাকি। তো ধন্যবাদ। আজকের জন্য চলে যাচ্ছি আমি জাইফ এবং আমাদের এই টিম ভূত রহস্য। ইনশাল্লাহ আগামীতে আরও কিছু ভিডিও আপলোড হবে, তার জন্য আমাদের এই চ্যানেলটিতে আপনাদের চোখ রাখার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। এবং আবারও বলে দেই, আপনারা ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস BHOOTROHOSSHO@gmail.com। এই ঠিকানায় আমাদের ঘটনা পাঠাতে হবে। তো ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।